কাল থেকে আন্তর্জাতিক মিডিয়া এক নতুন যুদ্ধকে নিয়ে টানা কভার আপ করে যাচ্ছে। থাইল্যান্ড বনাম কম্বোডিয়া। এই থাইল্যান্ড বনাম কম্বোডিয়া, এই যুদ্ধের এফেক্ট কি ভারতের উপর পড়বে? এবং আপনারা শুনলে অবাক হবেন, একটি শিব মন্দিরকে নিয়ে কিন্তু বর্তমান সময় এই মিলিটারি আস্ফালন। অবস্থা এতটাই খারাপ জায়গায় গেছে যে থাইল্যান্ড আমেরিকার পরামর্শে কম্বোডিয়ার উপর F-16 দিয়ে একটি এয়ার স্ট্রাইক করে দিয়েছে। পাল্টা কম্বোডিয়ার পক্ষ থেকে মাল্টি ব্যারেল রকেট সিস্টেমকে কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। এই যুদ্ধ আসলে দুই দেশের মধ্যে যুদ্ধ, নাকি দুই দেশের পিছনে অন্য কোনো দেশ আছে, সবকিছুই কিন্তু আজকের এই আলোচনার প্রধান আলোচ্য বিষয়। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই চ্যানেলটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার বেল আইকনটি পাশে টিপে পাশে থাকবেন। এবং আজকের এই ভিডিওতে এমন কিছু অজানা তথ্য আপনাদের জানাবো যা কিন্তু আপনারাও জেনে রীতিমতো চমকে যেতে পারেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, আন্তর্জাতিক স্তরে কাল থেকে যে খবর সামনে আসছে সেটা দেখা যাচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া একে অপরের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সাধারণত এই দুটো দেশের যুদ্ধ খুব বেশি আলোচনাতে আসে না, কারণ এই দুটো দেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। এই দুটো দেশের 90% মানুষ কিন্তু বুদ্ধিস্ট ধর্ম কিন্তু পালন করে, বুদ্ধিজমে বিশ্বাস করে। কিন্তু কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকার পরামর্শে থাইল্যান্ড কিন্তু F-16 দিয়ে একটু এয়ার স্ট্রাইক চালিয়ে দিয়েছে কম্বোডিয়ার উপর, এবং কম্বোডিয়া নাকি পাল্টা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারকে থাইল্যান্ডের উপর বর্ষণ করতে শুরু করেছে। যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে 3জন থাইল্যান্ডের নাগরিক মারা গেছেন, যার মধ্যে 2জন হলো সেনা। এবার প্রশ্ন হলো, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যদি বর্তমান অবস্থাটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন দুই দেশের মধ্যে যুদ্ধ কার্যত অসম্ভব। কারণ কম্বোডিয়া থাইল্যান্ডের থেকে এতটাই পিছিয়ে আছে যে এই যুদ্ধ কিছুটা ভারত এবং বাংলাদেশের মতো যুদ্ধ। কিন্তু এই কম্বোডিয়ার পিছনে আছে চীন। কম্বোডিয়াকে কিন্তু কার্যত কন্ট্রোল করার চেষ্টা করে চীন, এবং আপনারা শুনলে অবাক হবেন 2019-এর পর ধারাবাহিকভাবে কম্বোডিয়া সেনাবাহিনী কিন্তু পাকিস্তানে বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণ করেছে। অর্থাৎ পাকিস্তান এবং চীনের বন্ধুত্বটাও বোঝার চেষ্টা করুন, যেখানে থার্ড পার্টি অ্যাপের মতো পাকিস্তান ও কম্বোডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে শুধুমাত্র কম্বোডিয়া, চীন এবং পাকিস্তানের শক্তিশালী আঁতাত তৈরি করার জন্য। কেন আমি বলছি অসামঞ্জস্য, বেসিক্যালি ভিত্তিহীন, মিনিংলেস। ধরুন, বাংলাদেশের 16 কোটি জনগণ, আমাদের 140 কোটি। এবার দুই দেশের যদি যুদ্ধ হয়, এটা কি ধারে ও ভারে কখনো একই বৃন্তে এসে কি মিলবে? কখনোই নয়। ভারত দুদিনে হয়তো যুদ্ধটা জিতে যেতে পারে, বিষয়টা কিন্তু সেটাই। থাইল্যান্ডে যদি জনসংখ্যা দেখেন, দেখবেন 7 কোটি, সেখানে কম্বোডিয়ার 2 কোটি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই 2 এবং 7 মোট 10 কোটির মধ্যে 90% মানুষ বুদ্ধ ধর্মতে বিশ্বাস করে, এবং যা শান্তির ধর্ম। খুব একটা ইতিহাসও দেখবেন না এরা একে অপরের মধ্যে যুদ্ধ জড়িয়েছে। যদি জিডিপি দেখেন তাহলে দেখবেন থাইল্যান্ডের 570 বিলিয়ন, যেখানে কম্বোডিয়ার জিডিপি হলো মাত্র 33 বিলিয়ন। থাইল্যান্ডে যে জিডিপির কথা বললাম, এই জিডিপির সাইজ কিন্তু পাকিস্তানের থেকেও বড়। ফলে আপনারা বুঝতেই পারছেন থাইল্যান্ড কিন্তু অত্যন্ত বড় একটি রাষ্ট্র বিভিন্ন অ্যাসপেক্টে কম্বোডিয়ার থেকে। মিলিটারি বাজেট দেখুন, থাইল্যান্ডের মিলিটারি বাজেট কত? থাইল্যান্ডের মিলিটারি বাজেট হলো $6 বিলিয়ন, সেখানে কম্বোডিয়ার মিলিটারি বাজেট মাত্র 600 মিলিয়ন। অর্থাৎ ধারে ও ভারে দুই দেশই কখনো একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারে না, সম্ভব নয়। কিন্তু কম্বোডিয়া এখানে ফুল ফেজে ঝাঁপিয়ে পড়েছে থাইল্যান্ডের উপর। পরিষ্কার বোঝা যাচ্ছে এই কম্বোডিয়ার পিছনে কোনো বৃহৎ শক্তি আছে, এর জন্য এই কম্বোডিয়া তো কনফিডেন্স পাচ্ছে। দেখুন, কম্বোডিয়াকে চালনা করে চীন, আর থাইল্যান্ড কিন্তু কিছুটা আমেরিকার উপর ডিপেন্ড করেছে, এবং আমেরিকার সিদ্ধান্তে কিন্তু F-16 দিয়ে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে কম্বোডিয়ার উপর, যা এই যুদ্ধকে আরো ত্বরান্বিত করেছে এবং আরো গভীর জায়গায় নিয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্রক্সি ওয়ার, আমেরিকা এবং চায়নার একটা প্রক্সি ওয়ার। এবার ডিসপুটের জায়গাটা দেখুন, ডিসপুটের জায়গাটা কিন্তু ভারতের একটা কালচার ঢুকে গেছে। এই যুদ্ধটি হচ্ছে একটি মন্দির কার দখলে থাকবে সেটা নিয়ে মেজরিটি। এবং এবং আপনারা শুনলে অবাক হবেন, এই মন্দিরকে নিয়ে ডিসপুট এমন একটা জায়গায় চলে গেছিল যে তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অব্দি মুভ করেছে। এই টোটাল ডিসপুটটা কিন্তু ঐতিহাসিক সময় থেকে শুরু হয়েছে। 1867 সালে আপনাকে ফিরে যেতে হবে। সে সময় ফ্র্যাঙ্কো এবং সিয়ামেন্সের উপর একটি চুক্তি হয়। এই সিয়ামেন্সই হলো বর্তমানে থাইল্যান্ড। 1904 সালে পরবর্তীকালে থাইল্যান্ড মনে করে যে দুই দেশের মধ্যে একটি বাউন্ডারি করা প্রয়োজন, এবং বাউন্ডারি করার পর
কার দখলে কতটা থাকবে এ বিষয়ে আমরা বিভিন্ন রকম আমরা সিদ্ধান্ত নেব এবং পুরো বিষয়টিকে একটা মিটমাটের জায়গায় আমরা নিয়ে যাব। 1904-এ যখন চুক্তি হয়েছিল তখন ঠিক হয়েছিল ওই পার্টিকুলার বর্ডার এরিয়াতে ড্যাংরেক মাউন্টেন আছে এবং ড্যাংরেক মাউন্টেনটাকে কেন্দ্র করেই কিন্তু বর্ডারটা তৈরি হবে। অর্থাৎ ড্যাংরেক মাউন্টেন যেদিকে যাবে সেই রকম সোজা একটা বাউন্ডারি কিন্তু তৈরি করা সম্ভবপর করতে হবে। কিন্তু দেখা যায় সে সময় ড্যাংরেক মাউন্টেনকে সোজা রেখে মানে ওই সমান্তরালভাবে কিন্তু বাউন্ডারিকে ড্র করা হয়নি। 1907 সালে এই পুরো বিষয়টা নিয়ে আরো বড় ডিসপুট হয়ে যায় যখন কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুজনের মধ্যে শিব মন্দিরকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। কারণ এই ডিসপুট কিন্তু শিব মন্দিরকে কেন্দ্র করে, শিব মন্দিরটি পার্টিকুলার শিব মন্দিরটি কম্বোডিয়ার একটা জায়গার মধ্যে কিন্তু পড়ে যায়, যা থাইল্যান্ড কিছুতেই মানতে রাজি হয়নি। 1930 সালে থাইল্যান্ড বলে আমরা এটা মানবো না, আমরা কোর্ট অফ জাস্টিসে যাব, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যারা আন্তর্জাতিক আদালতে যাব। এই শিব মন্দির, যে শিব মন্দিরটা বরাবর থাইল্যান্ডের মানুষও পুজো করেন, মেনে চলেন ভগবান শিবকে, সেটা থাইল্যান্ডের অংশ, কোনোভাবে কম্বোডিয়ার অংশ হতে পারে না। এবং থাইল্যান্ড হঠাৎ করে অনুধাবন করেন যে এই যে ড্যাংরেক মাউন্টেনকে কেন্দ্র করে সীমান্তটা দেওয়া উচিত ছিল এবং সেটা কিন্তু দেওয়ার ফলে থাইল্যান্ডকে ডিপ্রাইভ করা হয়েছে। 1954 সালে থাইল্যান্ড এই পুরো বিষয়টিকে আরো মাত্রাতিরিক্ত জায়গায় নিয়ে যায় এবং শিব মন্দিরটিকে অকুপাই করে, অর্থাৎ নিজেদের দখলে নিয়ে নেয়, যুদ্ধ ঘোষণা করে দেয় কম্বোডিয়ার বিপক্ষে। পরবর্তীকালে কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় এবং 1962 সালে 9-3 মেজরিটিতে এই মন্দিরটিকে কিন্তু কম্বোডিয়ার হিসাবে ঘোষণা করে দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সে সময় কিন্তু থাইল্যান্ড কিছু বলেনি প্রাথমিকভাবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থাইল্যান্ডের মনে হচ্ছে এই মন্দিরটি তাদেরই পাওয়া উচিত, কারণ এই মন্দিরের সঙ্গে তাদের কালচার জড়িয়ে আছে, সমস্ত কিছু লেনাদেনা কিন্তু এই মন্দিরটিকে কেন্দ্র করেই। সে সময় থাইল্যান্ড বলেছিল ঠিক আছে চলো 23 থেকে 25 বছরের জন্য এই মন্দিরটি কম্বোডিয়ার দখলে থাকুক, আন্তর্জাতিক আদালত মেনে নিয়েছিল। কিন্তু বর্তমান সময় তারা মনে করেছে এই মন্দিরটি থাইল্যান্ডের সম্পত্তি হওয়া উচিত। দেখুন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুজনের মধ্যে যুদ্ধ জড়ানোর, বিশ্বাস করুন বর্তমান সময় এত যুদ্ধের মধ্যেও কোনো নতুন করে যুদ্ধের কারণ অন্তত আমি খুঁজে পাই না। কিন্তু যদি পার্টিকুলার এদের জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখেন তাহলে দেখবেন এই যে থাইল্যান্ড, লাওস এবং কম্বোডিয়ার ট্রায়াঙ্গেল, তাকে বলা এমারাল্ড ট্রায়াঙ্গেল, যেখানে পান্না পাওয়া যায়। এই খনিজ পদার্থ পান্না, এই পান্নাকে দখল করার কিন্তু ছক অনেক আন্তর্জাতিক শক্তি বিভিন্ন সময় করেছে। মনে করা হচ্ছে এই প্রক্সি ওয়ারের পিছনে কিছু না কিছু কারণ কিন্তু এখনো জড়িয়ে আছে। পাশাপাশি এই যে মন্দিরটাকে নিয়ে কথা হচ্ছে, সে মন্দিরটি 9 এবং 10-এর দশকে বানানো হয়েছিল এবং খামির এম্পায়ার এই মন্দিরটিকে বানিয়েছিলেন। খামির এম্পায়ারের যে প্রথম রাজা, তিনি এই মন্দিরটিকে বানিয়েছিলেন এবং ভগবান শিবকে তিনি পুজো করতেন, তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। এই মন্দিরটি কালের নিয়মে দুই দেশের মধ্যে কনফ্লিক্টের প্রধান কারণ এখন প্রশ্ন হলো এই মন্দিরটি ঠিক কোন দিকে যাবে, মানে থাইল্যান্ড নাকি কম্বোডিয়া। এবং এই মন্দির শুধু নয়, এই মন্দিরকে কেন্দ্র করে 4.6 স্কোয়ার কিলোমিটার একটি জায়গাকে কেন্দ্র করে কিন্তু এই কনফ্লিক্ট আরো গভীরে গিয়ে পৌঁছায়। আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধটা নয়, এটা কিন্তু চীন বনাম সরাসরি আমেরিকার যুদ্ধ। সামনে দুটো দেশকে আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে অনেক আন্তর্জাতিক বড় শক্তি এবং একটা মন্দিরকে কেন্দ্র করে বিশ্বে এই ধরনের নজিরবিহীন সংঘাত সাম্প্রতিক সময় কিন্তু ঘটেনি, যা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এর শেষটা কোথায় আমরা জানার জন্য অপেক্ষা করব। কিন্তু সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু ক্রমাগত জটিল জায়গায় পৌঁছে যাচ্ছে। ভারত কি করবে? ভারতের ধর্মীয় ভাবাবেগ ওই মন্দিরটিকে ঘিরে আছে, প্রায় 1000 বছরের পুরনো একটি মন্দির এবং সেই মন্দিরটি কিন্তু অনেক ভারতীয় যান। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অসংখ্য জটিল জায়গায় চলে যাচ্ছে এবং অনেক আপডেট আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। ধন্যবাদ।